চীনের গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই। বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা বাংলাদেশের। 2 বছর পর বাংলাদেশি পর্যটকের জন্য খুলল ভারতের দরজা। 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন, জানালেন নতুন হাই কমিশনার। কার্যক্রম চলবে দেশের 5টি সেন্টার থেকে। লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা, জানা যায়নি মা ও 3 মেয়ে খুনের রহস্য। গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে ভেনেজুয়েলার কারাকাস। মৃত্যু ছাড়িয়েছে 150, কয়েক হাজার প্রাণহানির শঙ্কা। জাপানেও শক্তিশালী কম্পন। এবং লিও মেসিকে প্রশংসায় ভাসালেন নেইমার। সংশয় কাটিয়ে বিশ্বকাপে ফিরতে পেরে আনন্দিত ব্রাজিল পোস্টার বয়। নিয়মিত মাঠে নামার আশা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বেইজিংয়ে 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এসব সমঝোতা সই হয়। এর আগে তারেক রহমান ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের সরকার প্রধানকে। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। বেইজিং থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট অফ পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে 2 প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপর বৈঠক শেষে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 13টি সমঝোতা সই হয়। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জানানো হয়, তারেক রহমানের নেতৃত্ব এবং সুশাসনের উপর চীনের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে লি কিয়াং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে উনি ফার্ম সাপোর্ট এবং বলেছেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ এবং গভর্নেন্সের প্রতি পিপলস রিপাবলিক অফ চায়নার ফুল সাপোর্ট ওনার প্রতি আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। চীন সফরের শেষ দিন শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিংয়ে ইনভেস্টমেন্ট ফোরামের এক আলোচনায় সরকার প্রধান বলেন, দ্বিপাক্ষীয় বাণিজ্য আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন তিনি। বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future,
and keen to work with China, one of our long-standing and trusted friends. ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন সরকার প্রধান। To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. এর আগে চেরি, হ্যান্ডার, চায়নাটেক্স সহ বেশ কিছু বড় উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হেইজিং। এ সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি এবং সিপিসির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারকও। নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান আগেই বলেছিলেন, ক্ষমতায় গেলে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আনবেন তার দেশে। আর সেই স্বপ্ন নিয়ে চীন সফরে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে এসে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়ে সরকার এবং তাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তুত। একই সঙ্গে চীন সরকারের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে, দেশে নতুন বিনিয়োগ আসবে বিদেশ থেকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, চীন, বেইজিং। তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐক্যমত্য হয়েছে। বেইজিং সফরে তারেক রহমানের সঙ্গে দেশটির পানি সম্পদ মন্ত্রীর বৈঠকের পর কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে আশ্বাস দিয়েছে চীনের সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশা নীতি নির্ধারকদের। বিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আরও জানাচ্ছেন আহমেদ সালেহীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির অগ্রাধিকারে ছিল তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের পর চীনের সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে নিতেও আলোচনা চলছে বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার বেইজিংয়ে স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ ও বেইজিংয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং, যেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐক্যমত্য হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিনিয়োগের অবারিত সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতেই প্রধানমন্ত্রীর এই সফর। You can see the attraction that Bangladesh government is pulling here in Beijing and the attraction that its Prime Minister has on actually projecting and opening up opportunities and strengthening the relation between Bangladesh and China and taking it to new heights. বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে 2টি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে সরকার প্রধানের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর তারই প্রতিফলন। বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় $18 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।
চীন এমন একটি দেশ যারা অন্য তার আশেপাশের কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কখনোই হস্তক্ষেপ করে না। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। এবার অন্য প্রসঙ্গ। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী 28 জুন থেকে শুরু হবে ভিসা আবেদন প্রক্রিয়া। আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সেন্টার থেকে ভিসা আবেদন করা যাবে। এর আগে দিনের শুরুতেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাইকমিশনার। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। দুপুরে রাজধানী যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন তাদের ভোগান্তি ও প্রত্যাশার বিষয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দীনেশ ত্রিবেদী জানান, মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা যেমন চালু ছিল, তেমনি পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক করা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়াও। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। ভারতীয় হাই কমিশন জানায়, 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। আপাতত 5টি ভারতীয় ভিসা সেন্টার থেকে ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা দেওয়া হবে। 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো, আর এইটা আমি অনেক খুশি। এর আগে কূটনৈতিক আনুষ্ঠানিকতার স্বার্থে বঙ্গভবনে যান দীনেশ ত্রিবেদী। এ সময় তাকে গার্ড অব অনারে স্বাগত জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাই কমিশনার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। মেহেরপুরে 7 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকানো বিজেপি। পুশ ইন ইস্যু জিয়ে রেখে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি, উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ। প্রায় 3 বছরের অপেক্ষা, ইনজুরির সাথে লড়াই আর বুক ভরা সংশয়, সব কিছুকে একপাশে সরিয়ে অবশেষে সেলেসাউদের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের 76 মিনিটে যখন তিনি মাঠে নামলেন, মায়ামির হার্ড রক স্টেডিয়াম তখন রূপ নিয়েছিল এক টুকরো ব্রাজিলে। ম্যাচ শেষে তাই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন 34 বছর বয়সী এই তারকা। প্রশংসায় ভাসিয়েছেন মেসিকেও। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন সাম্বার ছন্দ। স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথিউস কুনিয়া। 3-0 ব্যবধানের জয়ে গ্রুপ সি এর শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ছে সেলেসাউরা। কিন্তু সব ছাপিয়ে এই ম্যাচের গল্পটা হয়ে থাকলো অন্য একজনের। ম্যাচের ঘড়িতে তখন 76 মিনিট। ফোর্থ অফিসিয়াল সাবস্টিটিউশনের বোর্ডটা তুলতেই পুরো স্টেডিয়াম এক ঝটকায় দাঁড়িয়ে গেল। দীর্ঘ 980 দিন পর ব্রাজিলের সেই চিরচেনা 10 নম্বর জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির সেই দুঃস্বপ্ন, একের পর এক অস্ত্রোপচার আর কদিন আগের কাফ ইনজুরি, সব বাধা পেরিয়ে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। ফিরতে পেরে দারুণ লাগছে। আমি সত্যিই খুব আনন্দিত। আসলে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। রেফারির শেষ বাঁশি বাজার পর আমি শুধু আমার পরিবারের দিকে তাকাচ্ছিলাম। সবাই জানে এটা কতটা কঠিন একটা লড়াই ছিল। তারা খুব কাছ থেকে আমার কষ্টটা দেখেছে। জাতীয় দলের হয়ে আরও একটা বিশ্বকাপ খেলাটাই ছিল আমাদের লক্ষ্য, আর আমি সেটা পেরেছি। মাঠে কাটানো 14 মিনিটে নেইমারের প্রতিটা টাচেই গ্যালারি থেকে এসেছে চিৎকার। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্যামেরা যখন তার উপর জুম করলো, দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আবেগের বাঁধ ভেঙে চোখের জল মুছছেন 34 বছর বয়সী তারকা। কার্লোর আস্থার প্রতিদান দিয়ে নেইমার জানালেন তিনি এখন পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবে আমি এখন বেশ ভালো আছি।
গত কয়েকটা দিন খুব পরিশ্রম করেছি। প্রায় 30 দিনের মতো আমি মাঠের বাইরে ছিলাম, যার মধ্যে 25 দিনই কেটেছে ফিটনেস নিয়ে কাজ করতে। তাই আমি ভালো শেপে আছি। অবশ্যই আমি আরো বেশি সময় মাঠে খেলতে চাই, তবে সেটা কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মেসি মাঠে দুর্দান্ত, মাঠের বাইরেও সে দারুণ একজন মানুষ। সে আমার খুব কাছের বন্ধু। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি এবং পছন্দ করি। টিনেজার থেকে 34 বছরের অভিজ্ঞ সেনানী নেইমারের ক্যারিয়ারে চোটের আঘাত হয়তো অনেক প্রাপ্তি কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার ফুটবল সত্তাকে। কিংবদন্তিদের মঞ্চে নিজের জায়গাটা আরো উঁচুতে নিয়ে যেতে নেইমার ফিরেছেন আর জানিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। মাদক নিয়ন্ত্রণে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তিনি বলেন, এ সংক্রান্ত মামলা জট দূর করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করেছে সরকার। শিগগিরই জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। দিন দিন মাদক সংকট প্রকট হলেও তৈরি হয়নি যথেষ্ট সরকারি চিকিৎসা সুবিধা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদকাসক্তের চিকিৎসায় ঢাকাসহ বিভাগীয় নিরাময় কেন্দ্রে শয্যা বাড়ানো হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনো যথেষ্ট নয়। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে 250 শয্যার 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের চলতি অধিবেশনেই এটি উত্থাপন করা হবে। যেটা বিদ্যমান আছে এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। হাজতখানার ব্যবস্থা রাখা, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। মাদকের অসংখ্য মামলা আদালতে ঝুলছে জানিয়ে তিনি জানান, বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। 80,000 মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে 18,000-এর উপর, চট্টগ্রামে প্রায় 39,000। এই মামলাগুলো পরিচালনার জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি। পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এদিন 73টি মাদক নিরাময় কেন্দ্রকে 1,10,00,000 টাকা অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ও জামায়াত বিগত সময়ে নানা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তা থেকে বর্তমান সরকার দল কোনো শিক্ষা নেয়নি বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুরে গাইবান্ধার সাঘাটায় হামলায় আহত সালাউদ্দিনকে দেখতে ইবনে সিনা হাসপাতালে গিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকারি দল তাদের দুর্বল ভাবলে সেটা মারাত্মক ভুল হবে। এভাবে চলতে থাকলে আবার একটি বিপ্লব আসবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা মনে করি সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন, এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। এই অবস্থাই তো গত 15.5 বছর ছিল। যে সমস্ত কার্যকারণে ফেসিবাদ তৈরি হয়েছিল 15.5 বছর, আমরা বর্তমানে অনেকটা সেই রাস্তাটাই দেখতে পাচ্ছি। এই জন্য আমরা উপলব্ধ করি আর একটা বিপ্লব হয়তো বা অনিবার্য হয়ে উঠেছে। রংপুরের মিঠাপুকুরে মসজিদের ভেতরে চেয়ার টেবিল বসিয়ে জামায়াত ইসলামের দলীয় সভা আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া গ্রামে মসজিদের চেয়ার টেবিল বসিয়ে শুরু হয় দলীয় সভা। সভায় ইমাদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোহর বাদশাকে প্রার্থী ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে মসজিদের ভেতরে সভা করেন
করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। তবে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এমন না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। বলেন, জুলাই স্মরণে ৩৬ দিনের এই কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়নে, জনমত তৈরি ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করবে। আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। সকল গণহত্যা বলছে 2006 সালের 28 অক্টোবর থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এইসব হত্যাকাণ্ড গুম খুনের দ্রুত বিচারের দাবি আমাদের আন্দোলনে পুনর্ব্যক্ত করছি। প্রবাসী সভায় আরও থাকছে। দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল একই পরিবারের 3 নারীর। সিরাজগঞ্জ সহ 3 জেলায় পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখনও জানা যায়নি মা ও 3 মেয়ে হত্যা রহস্য। এ ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনাইতপুর এলাকার বিধবা শাহিনুর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে এক যুবক তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা শাহিনুর, বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা ও ছোট মেয়ে 9 বছরের শিফা মারা যায়। গুরুতর আহত কলেজ ছাত্রী আরেক মেয়ে ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এখানে 3 জনের হত্যা করছে, কারা করছে লোক আছে বলে সবাই চিৎকার দিয়ে বহুত মানুষ জড়ো হয়েছে আর কি। পাশে যে সাতটা ওই সাথে 5 দিন করে উত্তল ছিল হিয়ানে দিচ্ছে। স্থানীয়রা অভিযুক্ত অন্তর মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 বছর আগে অভিযুক্ত একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো বলে জানিয়েছে পুলিশ। যে অভিযুক্ত তাকে জানলা দিয়ে ভিতরে দেখতে পায়, যে সে ভিতরে হাঁটাহাঁটি করছে, তাকে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে পানির কল সারার জন্য এখানে আসছে। তখন তার সন্দেহ হয়, হলে সে বাইরে থেকে কলসফুল গেটটা আটকায় দেয়, দিয়ে আশেপাশের লোকজনের খবর দেয়। অন্যান্য মহিলারা সব একসাথে হয়ে তারা কিছুজন মিলে যখন ঘরের মধ্যে ঢুকেই দেখে রক্তাক্ত অবস্থা। এদিকে ফরিদপুরের সালথার জাদুনন্দী এলাকার পাটক্ষেত থেকে যুবকের হাত পায়ে রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে পানু ফকিরকে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মেহেরপুর সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বৃহস্পতিবার ভোরে গাংনীর শহরতলা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বেশ কয়েকজন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে BSF। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয় তারা। 7 জনের মধ্যে 1 নারী রয়েছেন। এদিকে পুশিন ঠেকাতে দেশের অন্যান্য সীমান্তেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। পাঁচটার সময় দেখছি লোকগুলো আসছে, আসার পরে তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই, তারপর ওদের ভিতরে রেখে আসি। মিডিয়ার ভাইয়েরা এবং পাবলিকরা আটকে রাখি, দেখি যে 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজিবির চাপ দেখি, তারা ভারতের BSF উঠি নাই। এরা 10 জন আসছিল, কোথায় 3 জন চলে গেছে বলতে পারছি না, আর 7 জন এখানে ছিল। ঠিক আছে, রাত বেলা 8টার সময় আবার তুলে চলে গেছে ইন্ডিয়ান। পুশিনের তথ্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে পুশিন ইস্যু জিয়ে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি
উস্কানিতে পা না দিয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে, ডেইলি ওপারে পাঠাচ্ছি। ধরো বিজিবি বলছে 21 মে থেকে 25 জুন পর্যন্ত 83টি পুশিং চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। 650-এর বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ। প্রবেশ করতে দেয়া হয়নি একজনকেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সীমান্ত, নাগরিকত্ব এবং অনুপ্রবেশের ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। শুভেন্দুর অসত্য দাবিতে উল্টো উস্কানি দেখছেন বিশ্লেষকরা। মনে করি না এর মধ্যে সত্যতা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন তিনি এটি বলছেন। এটি বলছেন তার অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব। ভারতের দিক থেকে উস্কানিও থাকতে পারে এখানে। এবং আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীন সফর করছেন, এটিও নানান ধরনের সমালোচনা, নানান ধরনের আলোচনা ভারতে রয়েছে, নানান ধরনের ক্যালকুলেশন তারা করছেন, নানান ধরনের ইকুয়েশন তারা রাখছেন। কাজে সেই অবস্থায় বাংলাদেশ সরকার হয়তো বা কোনো এই উস্কানির কোনো ফাঁদে হয়তো বা পা দিতে চাইছে না, এবং তারা চাইছে যে এটাকে যেভাবে ম্যানেজ করার অফিসিয়ালি ফর্মালি বর্ডার লেভেলে সেভাবে ম্যানেজ করা। সামনে পঞ্চায়েত নির্বাচন, সে পর্যন্ত বিজেপি পুশিং ইস্যু জিয়ে রাখতে চায় বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে এইটাকে বজায় রাখবে। সামনে তাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তো পঞ্চায়েত নির্বাচনে তারা এখন চাচ্ছে, এখন তো তৃণমূল পঞ্চায়েত নিয়ন্ত্রণ করছে, কাজে তারা চাচ্ছে যে এই ধারাটা বজায় রেখে যদি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তারা যেতে পারে, তাহলে তারা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পারবে, এবং সেটা হলে রাজনৈতিকভাবে তাদের জন্য খুবই একটা শক্তিশালী জায়গা তৈরি হবে। পঞ্চায়েত নির্বাচন, রাজ্য নির্বাচন, এই দুটো নির্বাচনে ফলাফল তারা নিয়ে যেতে চাচ্ছে আগামী লোকসভা ইলেকশন। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সরকারকে স্বচ্ছতার সাথে তথ্য উপস্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, এসব ঘটনা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এসকেলেট করছে ধরনের মন্তব্য, আমি মনে করি এটা কিন্তু আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। কারবালার বেদনাবিধুর স্মৃতি বুকে ধারণ করে আরেকটি আশুরাকে বরণ করতে প্রস্তুত পুরান ঢাকার হোসেনি দালান। ইতিহাস, ঐতিহ্য আর ধর্মীয় আবেগের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আল মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দিন মোহাম্মদ সাব্বির। কারবালা প্রাঙ্গণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতি শোক জানাতে এবছরও পুরান ঢাকার হোসেনি দালানে নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের 10 তারিখ আশুরা। সে উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার হোসেনি দালানে ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি নানা ঐতিহ্য পালিত হয়। বিশেষ করে তাজিয়া নির্মাণ ও প্রদর্শন, শোকের প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া হয় কারবালার ইতিহাস। আমরা চাই সেই শিক্ষা যাতে আমরা নেই। বর্তমান প্রজন্মের কাছে এটাই বলবো যে আমরা অন্যায়ের কাছে যাতে মাথা নত না করি, দেশপ্রেম ভালোবাসি, নিজেদের আত্মীয়ের মধ্যে ভালোবাসি, আর সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখি। ইতিহাস, ঐতিহ্যের প্রতি টান থেকেই আশুরাকে ঘিরে বিভিন্ন বয়সী মানুষ এখানে সমবেত হন। দৌড়াইতে এরকম জিয়ারত করতে আইছি, ভালো লাগে এদিকে আসলে। আমাদের পূর্বপুরুষ কইরা আসতেছে দেখে আমরাও এটা পালন করতেছি। গরিব মিসকিন দান করি, এই মানে খাওয়া দাওয়া করা, এটাই বাস। আর নামে কোরআন শরীফ পড়ি, বাস এইগুলো আমরা করি, ইবাদত করি। এদিকে আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হোসেনি দালান ও আশপাশের এলাকায় বসানো হয়েছে 1/2 সিসিটিভি ক্যামেরা। হোসেনি দালানের প্রশাসনিক কর্মকর্তা জানান, আগত ভক্ত দর্শনার্থীদের সহায়তায় কাজ করছেন 100 স্বেচ্ছাসেবক। আইন শৃঙ্খলা বাহিনী এবং যত গোয়েন্দা সংস্থা আছে, তারপরে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী উপরে, দালানের উপরে গেটে, দুনো গেট প্রচুর আছে। আমরা নজর রাখি জারিতদের সুযোগ সুবিধা, এন্ট্রেন্স আউট সুন্দরভাবে কিভাবে দেওয়া যায় ওইভাবে। হোসেনি দালানকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি। আশুরাকে কেন্দ্র করে নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শত শত বছরের পুরনো ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান আয়োজকরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।
স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। নিয়োগের পর তিনি জানান, মামলার পেপার বুক সহ অন্যান্য নথি হাতে পেয়েছেন তিনি। উভয় পক্ষে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান হাফিজুর রহমান খান। এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। দেখছেন প্রবাসের সময়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিসের লার্ভা ধ্বংসের কার্যক্রম জোরদারের পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর জিগাতলায় অভিযান স্থলে গিয়ে এ তথ্য জানান তিনি। বলেন, এডিসের লার্ভা ধ্বংসের ওষুধ ছিটানোর কার্যক্রম বাড়ানো হয়েছে। মোবাইল কোর্টে জরিমানা নয়, বরং লার্ভা প্রতিরোধেই মূল উদ্দেশ্য। এবং আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা না, জরিমানা করা না এবং জেল দেওয়া না। ঢাকা মহানগর সহ বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভাগুলোতে এই যে সচেতনতামূলক কাজগুলি চলছে কিনা, মেডিসিন প্রয়োগ করছে কিনা বা মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে কিনা, এগুলো আমরা মনিটরিং করছি। এই বৃষ্টির পানিগুলো যদি কোথাও আটকিয়ে থাকে, এই পানিগুলো যদি আমরা একটু ফেলে দিই, তাহলেই আমাদের অ্যাডিস মশা বা এই যে ডেঙ্গুর যে লার্ভাগুলো তৈরি হবে না এবং এই মশার সৃষ্টি হবে না। দিনাজপুরে গোসল করতে গিয়ে নদীতে ডুবে একই পরিবারের 3 নারীর মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জে পানিতে ডুবে 2 শিশু এবং জয়পুরহাটে আরেক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো। একই পরিবারের 3 নারীর মৃত্যুতে শোকাহত পুরো এলাকা। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার করতোয়া নদীতে গোসল করতে যান ভাদুরিয়া গ্রামের 2 বোন দুলালী খাতুন, সুরভি খাতুন ও তাদের ভাবি আকলিমা খাতুন। কেউ সাঁতার না জানার কারণে স্রোতের তরে গভীর পানিতে তলিয়ে যায় তারা। বিষয়টি জানতে পেরে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এদিকে সিরাজগঞ্জের জজিরা মদিনাতুল উলুম কৌমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 3 ছাত্র গোসলের জন্য যমুনা নদীতে নামে। এ সময় স্রোতের টানে 2 জন নদীতে ডুবে যায় ও একজন নদীর তীরে উঠে আসে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। জয়পুরহাটের খেতলালের ইকরগড়া গ্রামে পুকুরে গোসল করতে নামে জিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরে পানিতে ডুবে এক শিশুর প্রাণ গেছে। তারিফ রহমান, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর 2 বার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। 7.5 এবং 7.2 মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে, এমনটি আশঙ্কা। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দফায় দফায় কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। প্রথমে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সান ফেলিপের কাছে। মানুষ বুঝে ওঠার আগে মাত্র 39 সেকেন্ড পর ইউমারের কাছে আঘাত হানে আরও শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প। এর কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়া, ব্রাজিল পর্যন্ত পৌঁছায়। পরপর বেশ কয়েকবার আফটার শক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। হতাহত হয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভূমিকম্পের পর থেকে অভিযান শুরু করেছে উদ্ধার কর্মীরা। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থাও। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিভিন্ন দেশ সহায়তার কথাও জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল 22 কিলোমিটার। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এদিকে জাপানের উত্তর পূর্ব উপকূলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। আহত হয়েছেন অন্তত 6 জন। প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া এ কম্পনে দেশটির ইয়োয়াতে অঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর কুজি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চীনের গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই। বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা বাংলাদেশের। 2 বছর পর বাংলাদেশি পর্যটকের জন্য খুলল ভারতের দরজা। 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন, জানালেন নতুন হাইকমিশনার। কার্যক্রম চলবে দেশের 5টি সেন্টার থেকে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ ভেনেজুয়েলার কারাকাস। মৃত্যু ছাড়িয়েছে 150, কয়েক হাজার প্রাণহানির সংখ্যা। জাপানেও শক্তিশালী কম্পন। এই ছিল প্রবাসী সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়ের।